প্রথমেই থাকছে সাকিব আল হাসান আওয়ামী লীগের আগে কেন বিএনএমে গিয়েছিলেন, জানা গেল উত্তর। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এরপর থাকছে ক্ষমতায় গেলে ছাত্র যুবকদের সিটিজেন আর্মির প্রশিক্ষণ দেবে বিএনপি। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এবার থাকছে দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে, মির্জা ফখরুল। এরপর থাকছে ড হাসানের সঙ্গে জাতিসংঘের 2 সংস্থার প্রতিনিধির সাক্ষাৎ। সর্বশেষ থাকছে পাকিস্তানে ক্ষমতাসীন সরকারের মেয়াদ 4 থেকে 5 মাস, ইমরান খান। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। দ্বাদশ নির্বাচনের আগে কিংস পার্টি হিসেবে পরিচিতি পাওয়া বিএনএমে যোগ দেওয়ার মাধ্যমে সাকিব আল হাসান তার রাজনীতিতে অভিষেক করতে চেয়েছিলেন। তার এই কৌশল ছিল পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অনুকরণ। ইমরান যেভাবে দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন, ঠিক সেই পথেই হাঁটার পরিকল্পনা ছিল ক্রিকেটার সাকিবের। বিএনএমের বেশ কয়েকটি সূত্র এই তথ্য জানিয়েছে। সম্প্রতি মেজর হাফিজের বাসায় বিএনএমের সদস্য ফরম পূরণ করে সাকিবের যোগ দেওয়ার প্রস্তুতি পর্বের একটি ছবি প্রকাশিত হয়েছিল। এরপরই রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনাটি গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহের ঘটনা। তবে পরবর্তী সময়ে নতুন দলে না গিয়ে ইউটার্ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগদান করেন সাকিব আল হাসান। এদিকে ইমরানের দল তেহরিক ইনসাফের পিটিআই মতো সাকিবেরও চিন্তা ছিল একটি নতুন দল গঠন করে আলোড়ন সৃষ্টি করা। অদূর ভবিষ্যতে এ দল থেকে নির্বাচন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল ক্রিকেটার সাকিব আল হাসানের। সমীকরণ না মেলায় শেষ পর্যন্ত এসব পরিকল্পনা ভেস্তে যায়। দ্বাদশ নির্বাচনের আগে কিংস পার্টি হিসেবে পরিচিতি পাওয়া বিএনএমে যোগ দিতে গিয়েও পিছু হটেন তিনি। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় বিএনএমের একটি ফরম পূরণ করে সাকিব তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের হাতে। মেজর হাফিজ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন 2 জন সাবেক সেনা কর্মকর্তা। জানা গেছে, নির্বাচনের সময় সাকিব 3 দফায় মেজর হাফিজের বনানীর বাসায় যান। প্রাথমিক বৈঠকে সাকিব তার উচ্চাকাঙ্ক্ষা ও পরিকল্পনার কথা জানান বিএনএম নেতাদের। দ্বিতীয় দফায় একটি দলে যোগ দেওয়ার প্রস্তাবপত্রে সই করেন। তৃতীয় দফার বৈঠকে সৌজন্য সাক্ষাৎ করেন নেতাদের সঙ্গে। সেখানে রাজনীতি নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনএমের একজন নেতা বলেন, সাকিব উচ্চাভিলাষী। নতুন দলে আসার পেছনে তার সুদূরপ্রসারী চিন্তা ছিল। সাকিব চেয়েছিলেন দলটির চেয়ারম্যান হতে। মেজর হাফিজ মারা যাওয়ার পর তিনিই চেয়ারম্যান হতেন। ইমরান খানের মতো নতুন দলে নেতৃত্ব দিয়ে এক পর্যায়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল তার। কেননা আওয়ামী লীগ বিএনপির রাজনীতি করে প্রধানমন্ত্রী হতে পারবেন না। সাকিবের টাকা পয়সা আছে বেশ, দলের অর্থের যোগান নিয়ে ভাবতে হতো না। তিনি জানান, আমাদের দলে কোচেয়ারম্যান হিসেবে যোগদান করবে মর্মে একটি প্রস্তাবপত্রে সাকিব সই করেন। বিএনএমের সদস্য সচিবও সই করেন। পরে আনুষ্ঠানিকভাবে এটি মেজর হাফিজের হাতে তুলে দেন সাকিব। মেজর হাফিজের কাছে সাকিব আল হাসানকে নিয়ে আসেন বিএনএমের প্রধান সমন্বয়কারী ক্যাপ্টেন ড কামরুল আহসান। সাকিবের সঙ্গে কামরুলের সখ্য বেশ পুরনো। সাকিবের সঙ্গে বিএনএম সম্পর্কে সব কথাবার্তা শেষ করে তাকে হাফিজের বাসায় নিয়ে আসেন। ড কামরুল চেয়েছিলেন সাকিবকে চেয়ারম্যান করতে, কিন্তু মেজর হাফিজ থাকায় তা সম্ভব হয়নি। এক্সিকিউটিভ চেয়ারম্যানের কথাও উঠে আসে। পরে মেজর হাফিজই সাকিবকে কোচেয়ারম্যান বানানোর পরামর্শ দেন। বিএনএমের এ নেতা আরও জানান, দলের কমিটি গঠন হওয়ার আগেই সাকিব হঠাৎ আওয়ামী লীগে যোগ দিয়ে নির্বাচনের মনোনয়ন ফর্ম কেনেন। এর মধ্যে সাকিব আল হাসান আর কোনো যোগাযোগ করেননি। পরে আওয়ামী লীগের টিকেটে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে মাগুরা 1 আসনের এমপি হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এসব বিষয়ে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, কি সব পূর্ণ বিষয় নিয়ে আসেন, নিউজ করতে চাইলে করেন। আর মেজর হাফিজ মঙ্গলবার বনানীতে নিজের বাসায় সংবাদ সম্মেলন করে বলেন, আমি আগেও বলেছি, কেন আমি বিএনএমে যোগদান করি নাই, কেন আমি বিএনপি ছাড়ি নাই। এতদিন পর আবার এই সংবাদ, এটা তো গোপন কোনো কিছু না। আমাকে প্রপোজ করেছেন তারা বিএনএম, আমি প্রস্তাব গ্রহণ করি নাই, বিএনপিতে রয়েছি। তিনি বলেন, সাবিক আল হাসানও নন্দিত ক্রীড়াবিদ। তার দোষত্রুটি থাকতে পারে, কিন্তু খেলোয়াড় হিসেবে তিনি ইনকম্পেয়ারেবল ইন বাংলাদেশ। রাজনীতি করুক যাই করুক, এদের হতাশ করে তারা খেলাধুলা ছেড়ে দিক, এ ধরনের পরিস্থিতিতে ঠেলে দেবেন না। হাফিজ এও বলেন যে তিনি সাকিবকে রাজনীতির বিষয়ে উৎসাহিত করেননি। ক্ষমতায় গেলে ছাত্র যুবকদের সিটিজেন আর্মির প্রশিক্ষণ দেবে বিএনপি। মুক্তিযুদ্ধে জেড ফোর্সের সেনা কর্মকর্তা ও বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আজকে একটি জিনিসে আমরা শঙ্কিত। ধীরে ধীরে বাংলাদেশ আন্তর্জাতিক শক্তিগুলোর সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বিশেষ করে মিয়ানমারের যুদ্ধের পর দেশটিতে এখন অভ্যন্তরীণ সংগ্রাম চলছে, যাতে বাইরের শক্তিগুলো জড়িত। ধীরে ধীরে হয়তো বাংলাদেশকেও একসময় আন্তর্জাতিক চাপে যুদ্ধে জড়ানো লাগতে পারে। তাই আমাদের যুবকদের প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, ছাত্র যুবকদের দক্ষিণ কোরিয়া, ইসরায়েল ও অন্যান্য দেশের মতো সামরিক প্রশিক্ষণ দিয়ে ছাত্রযুব সমাজকে একটি সিটিজেন আর্মিতে ভবিষ্যতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনো বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিলে সারা দেশের সাধারণ মানুষ যাতে প্রতিরোধ করতে পারে। সশস্ত্র বাহিনীর পাশাপাশি যাতে ছাত্র যুবকরাও সংগ্রামে যুক্ত হতে পারে, সেজন্য বিএনপি উদ্যোগ গ্রহণ করবে। যদি আমরা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাই, আমরা কোনো নির্জীব জাতি নয়।
একাত্তরের সবাই দেখেছে বাঙালি দুর্ধর্ষ সাহসী একটি জাতি। একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা তার প্রমাণ দিয়েছি। তিনি বলেন, আগামী দিনগুলোতে আমাদের আবারও নতুন করে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বিদেশি শক্তির হাত থেকে দেশবাসীকে মুক্ত রাখার জন্য, চিন্তার স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা অর্জনের জন্য হয়তো ভূমিকা রাখতে হবে। হাফিজ বলেন, এবারের স্বাধীনতা দিবসটি আমাদের জন্য এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্বাধীনতার এত বছর পরও আমরা মুক্তিযুদ্ধের লক্ষ্যকে যেহেতু বাস্তবায়ন করতে পারিনি, বিএনপি এই সংগ্রামে নেতৃত্ব দেবে এবং আমরাই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়িত করব। মুক্তিযুদ্ধের সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে পারব। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রকৃত মুক্তিযোদ্ধা অভিহিত করে তার ওপর সরকারের মিথ্যা মামলা দায়ের, সাজা প্রদান এবং নির্যাতনের কঠোর সমালোচনা করেন হাফিজ। ড হাসানের সঙ্গে জাতিসংঘের দুই সংস্থার প্রতিনিধির সাক্ষাৎ। বিশ্ব খাদ্য কর্মসূচির WFP প্রতিনিধি ডোমেনিকো স্কালপেলি এবং জাতিসংঘ নারী সংস্থার প্রতিনিধি গীতাঞ্জলি সিং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক সৌজন্য সাক্ষাতে দুই কান্ট্রি রিপ্রেজেন্টেটিভের সঙ্গে খাদ্য ব্যবস্থাপনা ও নারী উন্নয়ন বিষয়ে মত বিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী। দেশে উৎপাদিত শস্য ও খাদ্য গ্রহণে মানুষকে উৎসাহিত করা ও জনসচেতনতা বাড়াতে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধিকে সেমিনার ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি হাতে নিতে আহ্বান জানান হাসান মাহমুদ। তিনি বলেন, বিশ্বের সর্বোচ্চ জনঘনত্ব আর সর্বনিম্ন মাথাপিছু জমির বাংলাদেশে খাদ্যশস্যের স্বয়ংসম্পূর্ণতা ও খাদ্য নিরাপত্তা বজায় রাখতে আবাদযোগ্য জমির সর্বোচ্চ ব্যবহারের বিকল্প নেই। মালিকানা চিহ্নিত করতে জমির মধ্যে আল দেওয়ায় বহু জমি চাষের আওতা থেকে বাদ পড়ে যায়। এই ক্ষতির হাত থেকে রক্ষার বিষয়েও WFPকে উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। দেশটা এখন মগের মূল্যকে পরিণত হয়েছে ফখরুল। দেশ এখন মগের মূল্যকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন শুরু করেছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক যুগ্ম সম্পাদক পদমর্যাদা আবদুল্লাহ আল মামুন নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত কর্তৃক তাদের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানো যেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত হয়েছে। রাজীব আহসান এবং আবদুল্লাহ আল মামুনের জামিন বাতিল করে কারাগারে পাঠানো দখলদার আওয়ামী সরকারের নির্বচ্ছিন্ন অপকর্মেরই অংশ। তিনি বলেন, আদালত কর্তৃক তাদের জামিন বাতিল ও কারান্তরীণের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়ের করা বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। পাকিস্তানে ক্ষমতাসীন সরকারের মেয়াদ ৪ থেকে ৫ মাস। ইমরান খান। শাহবাজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তানের ক্ষমতাসীন সরকার ৪-৫ মাসের বেশি ক্ষমতায় থাকতে পারবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি মনে করছেন, শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারের পতন হলে আদিয়ালা জেল থেকে তার মুক্তির পথ প্রশস্ত হবে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বৃহস্পতিবার দুর্নীতির মামলায় শুনানির পর সাংবাদিকদের একথা বলেন তিনি। সরকার পতনের আশাবাদ জানিয়ে খান বলেন, সরকার বেশি দিন টিকবে না বলেই পাকিস্তান পিপলস পার্টি PPP মন্ত্রিসভায় যোগ দেয়নি। দুর্নীতির মামলা প্রসঙ্গে ইমরান দাবি করেন, তার বিরুদ্ধে করা মামলায় সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়ে গেছে। এখন যেসব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে তা শুধুই আনুষ্ঠানিকতা। তার বিরুদ্ধে করা মামলাকে ভিত্তিহীন দাবি করেন তিনি। পিটিআই প্রতিষ্ঠাতা বলেন, বর্তমান পরিস্থিতি পুরো শাসন ব্যবস্থাকে উন্মোচিত করেছে। সবকিছুতে কারসাজি করা হয়েছে। নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার, স্টাবলিশমেন্ট, সেনাবাহিনী সবাই একযোগে এতে জড়িত ছিল।